এক মা যে পুরো জীবন ছেলের জন্য সব কিছু ত্যাগ করেছিল, সেই মাকেই একদিন ছেলে বলল, চাইলে 50 লাখ টাকা নিয়ে নাও, কিন্তু এই বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যাও। কিন্তু ছেলে জানতো না, মায়ের নীরবতার ভেতরে লুকিয়ে আছে এমন এক সিদ্ধান্ত, যা শুধু তাদের বাড়িই নয়, তাদের পুরো জীবন বদলে দেবে। এই গল্প শুধু একটা পরিবারের নয়, এটা সেই সব মানুষদের গল্প যারা সময় থাকতে সম্পর্কের মূল্য বুঝতে পারে না। বন্ধুরা, এই গল্পটি মধ্যপ্রদেশের ইন্ডোর শহরের, যেখানে জানকীনগরের এক সকালে উঠোনে যখন রোদ নেমে এলো, তখন সবার আগে তা ছুঁয়ে গেল মায়ের ঝুঁকে থাকা ছায়াটাকে। তিনি তুলসী গাছের পাশে দাঁড়িয়ে কাঁপা হাতে জল দিচ্ছিলেন, সেই তুলসী গাছ যেটা তিনি ছেলের বিয়ের দিন নিজের আঁচলে বেঁধে লাগিয়েছিলেন, এই ভেবে যে এবার এই বাড়িতে দুই নারীর নিঃশ্বাস একসঙ্গে চলবে। কিন্তু আজ সেই তুলসী গাছটাই যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল সেই নীরবতার, যা ধীরে ধীরে বাড়িটাকে গ্রাস করে নিচ্ছিল, কোনো শব্দ ছাড়াই, কাউকে সতর্ক না করেই। মা জল রাখলেন, কোমর সোজা করার চেষ্টা করলেন, কিন্তু ব্যথা যেন তাকে মনে করিয়ে দিল এখন শরীরটা আর আগের মতো তার সঙ্গ দেয় না। তিনি দেওয়ালে ভর দিয়ে রান্নাঘর পর্যন্ত পৌঁছলেন। সেখানে বৌমা আগে থেকেই দাঁড়িয়েছিল, কানে মোবাইল। সে কারুর সঙ্গে আস্তে আস্তে কথা বলছে। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি, কিন্তু এখানে সব কিছু আলাদা। মা কিছু বললেন না, চুপচাপ গ্যাস জ্বালিয়ে আটার থালা তুলে নিলেন। বৌমার চোখ একবার তার দিকে উঠল, তারপর আবার ফোনের স্ক্রিনে হারিয়ে গেল। বৌমা এই বাড়িতে এসেছে মাত্র 5 বছর হলো, কিন্তু মায়ের মনে হতো যেন সে যুগ যুগ ধরে এই বাড়িতেই আছে, অথচ এখনও যেন কখনো সত্যি করে আসেইনি। কারণ সম্পর্ক শুধু একসাথে থাকার মাধ্যমেই তৈরি হয় না, সম্পর্ক গড়ে ওঠে একে অপরকে দেখা, বোঝা আর অনুভব করার মাধ্যমে। যেদিন প্রথম তিনি তাকে বউ করে সোজা এই বাড়িতে ঢুকতে দিয়েছিলেন, সেদিন স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে মনে মনে বলেছিলেন, দেখো, আমাদের ছেলের জন্য ঘরে বউ এসে গেছে। আর আজ সেই মা প্রতিদিন সকালে উঠে ভাবেন, তিনি এখনও এই বাড়ির একজন সদস্য কিনা। ছেলে স্নান করে বেরোলো, জামা কাপড় ইস্ত্রি করা ভাঁজ, মুখে অফিসের তাড়া, আর চোখে সেই ব্যস্ততা যা ধীরে ধীরে মানুষকে নিজের বাড়ি থেকেই দূরে সরিয়ে দেয়। টেবিলে বসতে বসতে সে বলল, মা, খাবার তাড়াতাড়ি হবে, আজ মিটিং আছে। মা তার দিকে না তাকিয়ে বললেন, হয়ে গেছে বাবা, দিচ্ছি। ঠিক তখনই বৌমা বলে উঠল, মা, ডাক্তার আপনাকে বেশি কাজ করতে বারণ করেছেন, তবুও আপনি রোজ রান্নাঘরে কাজ করেন। তার গলায় চিন্তার চেয়ে আনুষ্ঠানিকতা বেশি ছিল। মা হালকা হাসলেন। বৌমা, কাজই তো মানুষকে চালিয়ে রাখে। বৌমা চোখ ঘুরিয়ে বলল, চালিয়ে রাখে নাকি ক্লান্ত করে দেয়, সেটাও তো দেখা উচিত। ছেলে মাঝখানে বলল, আরে ছাড়ো তো, মা এসবে অভ্যস্ত। অভ্যস্ত শব্দটা মায়ের ভেতরে যেন কিছু ভেঙে দিল, কারণ অভ্যাস তো সেটা যা বদলে ফেলা যায়, কিন্তু তিনি যা করছেন সেটা কোনো অভ্যেস ছিল না, সেটা ছিল তার পুরনো জীবন। খাবার শেষ হলো, ছেলে উঠতে যাচ্ছিল, তখনই বৌমা বলল, আজ সন্ধ্যায় একটু কথা আছে। ছেলে থেমে বলল, কি নিয়ে? বৌমা একবার মায়ের দিকে তাকিয়ে বলল, বাড়ি নিয়ে। মা কিছু জিজ্ঞাসা করলেন না, কিন্তু তার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ গত কয়েকদিন ধরে তিনি অনুভব করছিলেন এই বাড়িতে কিছু একটা ঠিক হচ্ছে, অথচ তাকে কিছু জানানো হচ্ছে না, যেন তিনি এই বাড়ির মানুষই নন। সারাদিনে মা বহুবার আলমারি খুললেন, বন্ধ করলেন, স্বামীর ছবি দেখলেন, ছেলের ছোটবেলার খাতা বের করলেন, আবার রেখে দিলেন। তার ভয় লাগছিল না, কিন্তু একটা অদ্ভুত আশঙ্কা ছিল, যেন কেউ খুব ধীরে ধীরে তাকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যায় বৌমা ইচ্ছা করেই মায়ের জন্য চা বানালো না। ছেলে নিজেই চা নিয়ে এসে বলল, মা বসো, কথা আছে। মা সোফায় বসলেন। বৌমা সামনে চেয়ারে ফাইল নিয়ে হাতে বসেছিল, যেন কোনো অফিস মিটিং চলছে। বৌমা কোনো ঘুরপথে না গিয়ে সরাসরি বলল, মা, আপনি তো জানেন আজকালকার জীবনে কতটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে সবাই। আমরা দুজনই কাজ করি, বাড়ি সামলানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মা মাথা নাড়লেন। হ্যাঁ বৌমা, বুঝতে পারছি।
বৌমা বলল, তাই আমরা ভাবছিলাম আপনার জন্য একটা ভালো বৃদ্ধাশ্রম দেখে নিই, সেখানে আপনার ভালোভাবে যত্ন নেওয়া হবে। মা ছেলের দিকে তাকালেন। ছেলে চোখ নামিয়ে নিল, আর সেই নিচু চোখেই মা উত্তর খুঁজে পেলেন। তিনি ধীর গলায় জিজ্ঞাসা করলেন, এটা কি তোমারও সিদ্ধান্ত? ছেলে বলল, মা, এটা আমাদের জন্য সহজ নয়। বৌমা সঙ্গে সঙ্গে যোগ করল, আর সেখানে আপনার বয়সী মানুষজনও থাকবে, তাই আপনার ভালোই লাগবে। মায়ের কানে কিন্তু একটা কথাই বারবার বাজছিল, সেখানে মানে এখানে নয়। তিনি সাহস জোগাড় করে বললেন, আর এই বাড়ি? ছেলে বলল, বাড়িটা বিক্রি করে দেব, খুব ভালো অফার এসেছে, 50 লাখ। বৌমা ঠান্ডা গলায় বলল, চাইলে সেই টাকা আপনার অ্যাকাউন্টেই দিয়ে দেব, কিন্তু মা, আপনাকে ওখানে শিফট হতে হবে। সেই মুহূর্তে মায়ের মনে হলো তার পায়ের তলার মাটি সরে গেছে। তিনি একবার বৌমার দিকে তাকালেন, তারপর ছেলের দিকে। অনেকক্ষণ পরে শুধু বললেন, ঠিক আছে। সেই ঠিক আছেতে না ছিল সম্মতি, না ছিল অস্বীকৃতি, শুধু ছিল ক্লান্তি। তিনি ধীরে ধীরে নিজের ঘরে চলে গেলেন। পুরনো লোহার সেই ট্রাঙ্ক খুললেন, যেখানে শুধু কাগজপত্র নয়, তার পুরো জীবনটা জমা ছিল। আর বাইরে ড্রয়িং রুমে ছেলে আর বৌমা বুঝতেই পারেনি যে সিদ্ধান্তটাকে তারা চূড়ান্ত ভেবে নিয়েছে, তার প্রথম ফাইলটা ঠিক তখনই পড়ে গেছে, যখন এক মা নীরবে নিজের অতীত গুছিয়ে নিতে শুরু করেছেন। ট্রাঙ্ক থেকে একটা খাম বের করতে করতে মা মনে মনে বললেন, এবার যা হবে সেটা তোমাদের হিসাব মতো হবে না। এই কথাটা তিনি কাউকে শোনানোর জন্য বলেননি, নিজের ভেতরে সেই নারীকে বলেছিলেন যে সারা জীবন সমঝোতা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। ট্রাঙ্ক থেকে একের পর এক জিনিস বেরোতে লাগলো, আর তার সঙ্গে যেন জীবনের পৃষ্ঠাগুলোও খুলতে লাগলো। একটা পুরনো শাড়ি বেরোলো, যেটা তিনি ছেলের প্রথম ইন্টারভিউয়ের দিন পরেছিলেন, কারণ তখন নতুন শাড়ি কেনার টাকা ছিল না। তারপর বেরোলো একটা ছোট্ট ডায়েরি, যেখানে স্বামীর মৃত্যুর পর প্রতিটা খরচের হিসাব তিনি লিখে রাখতেন, যাতে ছেলের পড়াশোনায় কোনোদিন বাধা না পড়ে। আর তারপর বেরোলো সেই কাগজগুলো যেগুলোকে তিনি কখনো গুরুত্ব দেননি, কারণ তার কাছে সম্পর্ক কাগজের চেয়ে বড় ছিল। কিন্তু আজ সেই কাগজে তার নীরবতার সবচেয়ে শক্তিশালী আওয়াজ হয়ে উঠতে চলেছে। বাইরে ড্রয়িং রুমে বৌমা ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, গলায় যেন হালকা স্বস্তি। হ্যাঁ মা, কথা হয়ে গেছে, উনি রাজি হয়ে গেছেন। যেন মাথার ওপরের কোনো বড় বোঝা নেমে গেছে। আর ছেলে জানলার পাশে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সে খুব বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নিয়েছে। মা ভালো জায়গায় থাকবেন, তার নিজেদের মতো জীবন কাটাতে পারবে। কিন্তু সে জানতো না, কিছু স্বাধীনতার দাম মানুষ অনেক দেরিতে বুঝতে পারে। মা ট্রাঙ্ক বন্ধ করলেন, খামটা হাতে নিয়ে ধীরে ধীরে বাইরে এলেন। তার হাঁটার ভঙ্গিতে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক অদ্ভুত স্থিরতা, যেন কান্না তিনি অনেক আগেই শেষ করে ফেলেছেন। বৌমা তাকে দেখে ফোন কেটে দিল, আনুষ্ঠানিক হাসি দিয়ে বলল, মা, চা বানিয়ে দেব? প্রথমবার মা খুব ঠান্ডা গলায় বললেন, না বৌমা, এখন আর অভ্যাস করতে চাই না। এই কথাটা বৌমার গায়ে বিঁধল, কিন্তু সে প্রকাশ করল না। মা খামটা টেবিলে রেখে বললেন, কাল আমাকে সেখানে নিয়ে চলো। ছেলে অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি? মা বললেন, যখন মন থেকে বেরি করে দিয়েছ তখন দেরি কিসের? বৌমা স্বস্তির নিঃশ্বাস ফেলল, সব আমি ম্যানেজ করে নেব। সেই মুহূর্তেই মা বৌমার চোখে সেই ঝলকটা দেখলেন যা জয়ের পর আসে। কিন্তু জয় তখনই হয় যখন সামনে থাকা মানুষটা হার মেনে নেয়। মা কিন্তু হার মানেননি, তিনি শুধু কথা বলা বন্ধ করেছিলেন। সেই রাতে মা অনেকক্ষণ ঘুমোতে পারেননি, বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলেন। তার ছেলের ছোটবেলার কথা মনে পড়ছিল, যখন অন্ধকারে ভয় পেয়ে সে এই ঘরে এসে তার পাশে শুয়ে পড়ত। আর আজ সেই ছেলেই তাকে অন্ধকারে একা ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি পাশ ফিরে বালিশের নিচ থেকে সেই কাগজগুলো বের করলেন যেগুলো দুপুরে পড়ছিলেন। সেখানে স্বামীর সই ছিল, তারিখ ছিল, আর সবচেয়ে বড় কথা, সেই বাড়ির মালিক তিনি নিজেই ছিলেন। মা হালকা হাসলেন,
বহুদিন পর সেই হাসিতে তীব্র তিক্ততা ছিল, কারণ তিনি কখনো নিজের এই অধিকারের ব্যবহার করার কথা ভাবেননি। পরদিন সকালে বৌমা ঘুম থেকে উঠে দেখল মা রান্নাঘরে নেই, উনুনও জ্বলেনি, চায়ের কেটলিও ঠান্ডা। তার অদ্ভুত লাগলো। সে ছেলেকে বলল, আজ মা জলখাবার বানাননি। ছেলে বলল, হয়তো শরীরটা ভালো নেই। ঠিক তখনই মা নিজের ঘর থেকে বেরিয়ে এলেন, পরিষ্কার শাড়ি পরা, চুল সুন্দর করে বাঁধা, যেন কোথাও বিশেষ জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তিনি শান্ত গলায় বললেন, আমি বাইরে যাচ্ছি। বৌমা জিজ্ঞাসা করলো, কোথায়? মা উত্তর দিলেন, যেখানে এখনো আমার নাম লেখা আছে। ছেলে কিছুই বুঝতে পারল না। সে বলল, আমি পৌঁছে দেব? মা ধীরে বললেন, না, আমি নিজেই চলে যাব। এই কথাটা বলেই তিনি প্রথমবার বাড়ির চাবিটা নিজের পার্সে রেখে দিলেন। সেই চাবি যা বছরের পর বছর দরজার পাশে ঝুলে থাকত। কেউ তখনও বুঝতেই পারেনি আসলে সেটা কার হাতে ছিল। বৌমা বিষয়টা খেয়াল করেছিল, কিন্তু কিছু বলল না। হয়তো তার মনে হয়েছিল এসব শুধু আনুষ্ঠানিকতা। মা সোজা ব্যাংকে গেলেন। সেখানে ক্লার্ক তাকে চিনে ফেলল। মা, কেমন আছেন? আজ কী কারণে এসেছেন? মা শান্ত গলায় বললেন, একটু কাজ ছিল। তিনি নিজের সব কাগজ বের করলেন, হিসাব দেখলেন, সই করলেন, আর জীবনে প্রথমবার অনুভব করলেন তিনি এমন কিছু গড়ে তুলেছেন যা শুধু তার নিজের। সেখান থেকে তিনি উকিলের কাছে গেলেন, সেই একই উকিল যিনি বহু বছর আগে তার স্বামীর কথায় সব সম্পত্তি তার নামে করে দিয়েছিলেন। উকিল জিজ্ঞাসা করল, এখন কি করতে চান? মা ধীরে বললেন, যা আমার সেটা যেন সঠিক জায়গায় পৌঁছায়। সন্ধ্যায় মা বাড়ি ফিরতেই বৌমা জিজ্ঞাসা করল, সব ঠিক আছে তো? মা হালকা হেসে বললেন, এবার সব ঠিক হবে। ছেলে অফিস থেকে অনেক দেরিতে ফিরল, খুব ক্লান্ত লাগছিল তাকে। মাকে দেখে সে বলল, কাল তাহলে যাব। মা মাথা নাড়লেন, কিন্তু সেই মাথা নাড়ায় এবার আর কোনো ক্লান্তি ছিল না, ছিল শুধু শেষ প্রস্তুতি। সেই রাতে মা প্রথমবার নিজের হাতে বৌমার জন্য চা বানালেন। কাপটা সামনে রেখে বললেন, বৌমা, তুই খারাপ নোস। বৌমা অবাক হয়ে গেল। মা আবার বললেন, তুই শুধু খুব তাড়াহুড়োয় আছিস। বৌমা কিছু বুঝে ওঠার আগেই মা নিজের ঘরে চলে গেলেন। দরজা বন্ধ করার আগেই তিনি একবার স্বামীর ছবিটার দিকে তাকালেন। দেখেছ তো, এবার আমিও কিছু সিদ্ধান্ত নিচ্ছি। সেই অন্ধকার ঘরে একা বসে মা মনে মনে ঠিক করে ফেলেছিলেন, কাল তিনি যখন বৃদ্ধাশ্রমে যাবেন, তিনি শুধু থাকতে যাবেন না, এমন এক সত্য রেখে যাবেন যা ছেলে আর বৌমার দুজনেরই ঘুম কেড়ে নেবে। ড্রয়িং রুমে রাখা সেই খামের কথা তখনও কেউ জানত না। সেই খামের ভেতরে শুধু কাগজ নয়, পুরো বাড়ির ভবিষ্যৎ বন্দী ছিল। আর ভোর হওয়ার আগেই মায়ের চোখে প্রথমবার ভয়ের বদলে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সেই শান্তি যা খুব বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আসে, যখন মানুষ বুঝে যায় পেছনে তাকিয়ে আর কিছু বদলানো যাবে না। পরদিন সকালে জানলা দিয়ে যখন প্রথম সূর্যের আলো ঘরে ঢুকলো, মা উঠে পড়েছিলেন। তিনি বাড়িটাকে এমনভাবে দেখছিলেন যেন শেষবারের মতো দেখছেন। দেওয়ালগুলোকে, দরজাগুলোকে, সেই কোণটাকে যেখানে ছেলে প্রথম সাইকেল চালানো শিখেছিল, আর রান্নাঘরের সেই আলমারিটাকে যেখানে বৌমা কোনোদিন ঠিকমতো উকি দিয়েও দেখেননি, কারণ ওই আলমারিটা ছিল মায়ের, আর মা এখন এই বাড়ির কেউ নন। বৌমা তাড়াহুড়ো করে খাবার বানাচ্ছিল, হয়তো প্রথমবার, আর বারবার ঘড়ি দেখছিল, যেন দেরি হয়ে গেলে কিছু অসম্পূর্ণ থেকে যাবে। ছেলে মাকে জিজ্ঞাসা করল, সব তৈরি তো? মা মাথা নাড়লেন। জীবনে কি কখনো কিছু পুরোপুরি প্রস্তুত হয় বাবা? ছেলে চুপ করে গেল। সে কিছু বুঝতেই পারছিল না, মা আজ এত শান্ত কেন? তার তো রাগ করা উচিত, কাঁদা উচিত ছিল, প্রশ্ন করা উচিত ছিল, কিন্তু তিনি যেন অন্য এক জগতে চলে গেছেন। গাড়ি চলতে শুরু করলো। পুরো রাস্তা জুড়ে বৌমা বৃদ্ধাশ্রমের সুবিধাগুলো নিয়ে বলতে থাকলো। ওখানে গার্ডেন আছে, যোগা ক্লাস আছে, ডাক্তার সময় মতো থাকেন। তিনি দেখছিলেন রাস্তার গাছগুলো, দোকানগুলো, সেই সব মুখ যারা তাকে চেনে না। তখন তিনি বুঝলেন মানুষ কত সহজেই অচেনা হয়ে যায়,
শুধু কারুর কাছে বোঝা হয়ে যাওয়াই যথেষ্ট। বৃদ্ধাশ্রমের গেটটা ছিল বিশাল, সোনালি অক্ষরে নাম লেখা। ভেতরের পরিবেশটা অদ্ভুত শান্ত, যেন হাসপাতালও নয় আবার ঘরও নয়। মা ভেতরে পা রাখলেন আর এক মুহূর্তের জন্য তার হাত ছেলের দিকে বাড়ালেন, ঠিক যেমন ছোটবেলায় রাস্তা পার হওয়ার সময় বাড়িয়ে দিতেন। কিন্তু ছেলে খেয়ালই করল না, সে ফর্ম পূরণ করতে ব্যস্ত ছিল। মা আবার ধীরে ধীরে নিজের হাতটা ফিরিয়ে নিলেন। ভেতরে অনেক বৃদ্ধ বৃদ্ধা বসেছিলেন, কেউ জানলার পাশে, কেউ হুইল চেয়ারে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে। মায়ের মনে হলো তিনি যেন নিজের ভবিষ্যৎটাই দেখে ফেলেছেন। বৌমা বলল, মা, এটাই আপনার ঘর হবে। ঘরটা পরিষ্কারই ছিল, কিন্তু একদম ফাঁকা। না কোনো ছবি, না কোনো স্মৃতি, শুধু একটা বিছানা আর একটা আলমারি। মা হালকা হেসে বললেন, ভালোই তো। ছেলে বলল, মা, যদি কিছু দরকার হয় তাহলে। মা তার কথা কেটে দিয়ে বললেন, যখন দরকার ছিল তখন জিজ্ঞাসা করলেই পারতে। বৌমা তাড়াতাড়ি ফর্মটা এগিয়ে দিল। মা, এখানে শুধু একটু সাইন করে দিন। মা কলম তুলে নিলেন, হাত একবারও কিন্তু কাঁপল না। তিনি সই করে দিলেন, যেন নিজেকেই কোথাও স্থায়ীভাবে লিখে দিলেন। ছেলে বলল, আমরা প্রতি সপ্তাহে দেখা করতে আসব। মা তার দিকে তাকিয়ে বললেন, আসা জরুরি নয় বাবা, এখন সম্পর্কও ক্যালেন্ডার দেখে ঠিক হয়। যাওয়ার সময় বৌমা আনুষ্ঠানিকভাবে তার পা ছুল। মা মাথায় হাত রেখে বললেন, সুখী থাকিস। ছেলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু কোনো শব্দ খুঁজে পেল না। সেই প্রথমবার মা নিজে একটা দরজা বন্ধ হতে দেখলেন, বাইরে থেকে ভেতরে নয়, ভেতর থেকে বাইরে। গাড়িটা চলে গেল। মা অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন, যেন দেখছিলেন সত্যি কি কেউ ফিরে আসে। তারপর গভীর শ্বাস নিয়ে ভেতরে চলে গেলেন, সেই ঘরে যেখানে তার পরিচয় এখন শুধু একটা রেজিস্টার নম্বর। দুপুরে তিনি চুপচাপ খাবারের থালা তুলে নিলেন। পাশে বসা এক বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, ছেলে রেখে গেছে? মা শান্ত গলায় বললেন, না, সে শুধু এগিয়ে দিয়ে গেছে। সন্ধ্যায় তিনি ব্যাগ থেকে সেই খামটা বের করলেন যা বাড়ি থেকে সঙ্গে করে এনেছিলেন। ম্যানেজারকে ডেকে বললেন, আমি আমার সমস্ত সম্পত্তি দান করতে চাই। ম্যানেজার অবাক হয়ে বলল, সব? মা মাথা নাড়লেন। এখানে থাকা মানুষগুলো চিকিৎসা আর বাচ্চাদের পড়াশোনার জন্য। ম্যানেজার ধীরে বললেন, কিন্তু আপনার ছেলে? মা মৃদু হেসে বললেন, সে তার অংশ আগেই নিয়ে নিয়েছে। ঠিক সেই সময় বাড়িতে বৌমা আলমারি খুলে জিনিসপত্র গোছাচ্ছিল। বাড়ি বিক্রির প্রস্তুতি চলছিল যে। হঠাৎ ছেলে জিজ্ঞাসা করলো, মায়ের ট্রাঙ্কটা কোথায়? বৌমা থেমে গেল, জানি না। আর সেই মুহূর্তে ছেলের মনে প্রথমবার এক অদ্ভুত আতঙ্ক জন্ম নিল। কারণ কিছু জিনিস যদি চুপচাপ চলে যায় তাহলে অনেক কিছুই সঙ্গে করে নিয়ে যায়। রাতে মা নিজের ঘরে শুয়েছিলেন, জানলার বাইরে চাঁদ দেখা যাচ্ছিল। তিনি মনে মনে বললেন, এবার যা বাকি আছে সেটা শুধু আমার। ঠিক তখনই তার শ্বাস একটু ভারী হয়ে উঠল। তিনি চোখ বন্ধ করলেন। মুখে সেই একই শান্তি যা একসময় ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর দেখা যেত। বাইরে নার্স বুঝতেই পারছিল না এত একা হয়েও মহিলা এত শান্ত কেন। সেই একই রাতে শহরের অন্য প্রান্তে ছেলে ঘুমাতে পারছিল না। বারবার তার মনে হচ্ছিল বাড়িতে যেন কিছু একটা নেই, কোনো শব্দ নেই, কেউ অপেক্ষা করছে না। সে বুঝতেই পারছিল না যে শূন্যতাটা সে অনুভব করছে সেটা আর কোনো দিন পূরণ হবে না। রাত আরও গভীর হতে লাগলো, কিন্তু ছেলের চোখে ঘুমের চিহ্ন ছিল না। সে বারবার এপাশ ওপাশ করছিল, কখনো ছাদের দিকে তাকাচ্ছিল, কখনো মোবাইলে সময় দেখছিল। আর প্রতিবারই তার মনে হচ্ছিল বাড়ির দেওয়ালগুলো যেন কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। সেই দেওয়ালগুলো যেগুলো একসময় মায়ের কণ্ঠে ভরে থাকত। ভোরবেলা পুজোর ঘণ্টার শব্দ, রান্নাঘরে বাসনের আওয়াজ, আর বাড়ি থেকে বেরোনোর সময় পিছন থেকে ভেসে আসা সেই পরিচিত কথা, সাবধানে যাস বাবা।
আজ সব কিছুই আছে, শুধু সেই আওয়াজটা নেই। বৌমাও জেগেছিল, তবে তার অস্থিরতা ছিল অন্যরকম। বারবার তার মনে পড়ছিল আলমারিতে রাখা কাগজগুলোর কথা, বাড়ি বিক্রির এজেন্টের ফোন, টাকার পরিকল্পনা, নতুন ফ্ল্যাটের স্বপ্ন। কিন্তু সব কিছুর মাঝেও একটা অজানা ভয় ছিল, যেটা সে নিজেও স্বীকার করতে চাইছিল না। সে উঠে রান্নাঘরে গিয়ে জল খেলো। প্রথমবার অনুভব করলো রান্নাঘরটাও এখন যেন কোনো হোটেলের অংশ হয়ে গেছে। না কোনো আপন গন্ধ, না কোনো মায়া, শুধু ব্যবহার করার একটা জায়গা। সকালে ছেলে ঘুম থেকে উঠে অজান্তেই মায়ের ঘরের দিকে তাকালো। দরজা খোলা ছিল, ভিতরে বিছানা গোছানো, কিন্তু খালি। আলমারিটা আধখোলা। এক কোণে পড়ে আছে সেই পুরনো চপ্পল জোড়া, যেগুলো মা প্রায়ই পরতে ভুলে যেত। সে ঘরের ভেতরে ঢুকলো, মায়ের সেই পুরনো চপ্পল জোড়া তুলে নিল। কেন জানি না তার চোখ ভিজে উঠল। তার মনে পড়ে গেল শেষবার মা বলেছিলেন, এখন আর অভ্যাস করতে চাই না। সেই মুহূর্তে সে প্রথমবার বুঝল, কিছু অভ্যাস মানুষ ছাড়ে না, অভ্যাসই মানুষকে ছেড়ে চলে যায়। বৌমা বাইরে থেকে ডাক দিল, জলখাবার করে নেই। ছেলে হঠাৎ জিজ্ঞাসা করল, মা বানিয়েছে? বৌমা এক মুহূর্ত চুপ করে রইল, তারপরে আস্তে করে বলল, না। সেই না শব্দটা যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে সোজা গিয়ে বুকের ভেতরে বিঁধল। দুপুরে এজেন্ট বাড়ি দেখতে এলো। চারপাশ দেখে বলল, বাড়িটা খুব সুন্দর, একটা পজিটিভ ভাইব আছে। কিন্তু ছেলে মনে মনে তিক্ত হেসে উঠল, কারণ তার মনে হচ্ছিল সেই ভাইবই তো মায়ের সঙ্গে চলে গেছে। এজেন্ট জিজ্ঞাসা করলো, বাড়ির মালিককে? বৌমা বলল, আমরা। ঠিক সেই মুহূর্তে ছেলে বলে উঠল, মা। দুজনের গলা একসঙ্গে ধাক্কা খেলো, আর ঘরের ভেতরে অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। এজেন্ট কাগজপত্র চাইল, ডিড, প্রপার্টি পেপারস। বৌমা সেই আলমারির দিকে এগোলো, যেখানে একসময় মায়ের ট্রাঙ্ক রাখা থাকতো। সে খুঁজলো, কিন্তু ট্রাঙ্কটা তো নেই। বৌমা বলল, হয়তো মা সঙ্গে করে নিয়ে গেছেন। এজেন্ট হালকা গলায় বলল, কোনো সমস্যা নেই, পরে দিয়ে দেবেন। কিন্তু ছেলের মুখে এখন স্পষ্ট অস্থিরতা ফুটে উঠেছিল। সন্ধ্যায় ছেলে বৃদ্ধাশ্রমে ফোন করলো, মায়ের সঙ্গে একটু কথা বলিয়ে দেবেন। ওপাশ থেকে উত্তর এলো, মা বিশ্রাম নিচ্ছেন, কাল ডাক্তার দেখাবেন। প্রথমবার তখন ছেলের মনে হলো, এখন আর মাকে তার সুবিধা মতো পাওয়া যাবে না। রাতে বৌমা বলল, সব ঠিকই তো আছে, এখন আমাদের নিজের জীবনটা নিয়ে ভাবা উচিত। ছেলে চুপ করে রইল। বৌমা আবার বলল, তুমি এমন করছো কেন? ছেলে খুব ধীরে বলল, মা কিন্তু এমন ছিল না। বৌমা বিরক্ত হয়ে উঠল, তাহলে কি সব দোষ আমাদের? সেই প্রশ্নের সঙ্গেই তাদের সম্পর্কের প্রথম বড় ফাটল স্পষ্ট হয়ে উঠল। সেই রাতেই বৃদ্ধাশ্রমে মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। নার্স দৌড়ে এলো, ডাক্তার এলেন, কিন্তু মা আর চোখ খুললেন না। তার মুখে সেই একই শান্তি ছিল, যেন কিছু না বলেও তিনি সব বলে গেছেন। ডাক্তার ফাইল দেখে আস্তে করে বললেন, বয়স আর মানসিক ক্লান্তি। কিন্তু কেউ বলেনি এই ক্লান্তি শুধু শরীরের নয়। পরদিন সকালে ছেলের ফোন বেজে উঠল, অচেনা নাম্বার। সে ফোন তুলতেই ওপাশ থেকে ভেসে এলো, আমরা বৃদ্ধাশ্রম থেকে বলছি। ছেলে সোজা হয়ে বসে পড়ল। কয়েক সেকেন্ডের নীরবতার পর উত্তর এলো, মা আর আমাদের মধ্যে নেই। ফোনটা তার হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। বৌমা ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ছেলে গলা কেঁপে উঠল, মা মা চলে গেছে। বৌমা কিছু বলতে পারল না। প্রথমবার তার কাছেও কোনো শব্দ ছিল না। যখন তারা বৃদ্ধাশ্রমে পৌঁছালো, মা সাদা চাদরে শান্ত হয়ে শুয়েছিলেন। মুখে সেই একই প্রশান্তি, যেন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। ছেলে মায়ের হাত ধরল, ঠান্ডা। আর ঠিক সেই মুহূর্তেই সে বুঝল, এই হাত আর কোনো দিন তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দেবে না, আর কোনো দিন তার জন্য রান্না করবে না, আর কোনো দিন অপেক্ষা করবে না। ম্যানেজার একটা খাম এগিয়ে দিলেন, মা এটা আপনাদের জন্য রেখে গেছেন। ছেলে কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে একটা চিঠি আর কিছু কাগজপত্র।
চিঠির প্রথম লাইন পড়তেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাবা, মা কখনো বোঝা হয় না রে, কিন্তু যখন বোঝা মনে হতে শুরু করে তখন সরে যাওয়াটাই তো ভালো। আর গল্পটা এবার শেষ মোড়ের দিকে এগোতে লাগলো, যেখানে সত্যি তার পুরো শক্তি নিয়ে সামনে আসতে চলেছে। ছেলে আর বৌমা বুঝতে চলেছে তারা শুধু একজন মাকেই হারায়নি, নিজেদের পুরো ভিত্তিটাই ভেঙে ফেলেছে। ছেলের হাত কাঁপছিল, সে চিঠিটা পুরোটা খুলল। কাগজের ভাঁজে যেন এখনো মায়ের আঙ্গুলের উষ্ণতা লেগে আছে। প্রতিটা অক্ষরে লেখা ছিল সেই মায়া, যা আজকাল কোনো অভিধানে খুঁজে পাওয়া যায় না। চিঠিতে খুব বেশি কিছু লেখা ছিল না। মা সবসময় কম কথায় গভীর কথা বলতে জানতেন। তোকে জন্ম দিয়েছি, তাই তোর কাছে কিছু দাবি করার অধিকারও দেখাইনি, কিন্তু যেদিন তুই আমাকে বোঝা ভাবলি সেদিন বুঝলাম আমাকেও নিজেকে হালকা করতে হবে। প্রতিটা লাইন পড়তে পড়তে ছেলের মনে হচ্ছিল মা যেন সামনে বসে আছেন, ঠিক ছোটবেলারই মতো। যখন বকাঝকা করলেও চোখের জল লুকিয়ে ফেলতেন। বৌমা পিছনে দাঁড়িয়েছিল, চুপ। এই প্রথম সত্যিকারের চুপ, না কোনো যুক্তি, না কোনো অজুহাত, কারণ কিছু সত্যের সামনে শব্দও হেরে যায়। ছেলে এরপর কাগজগুলো দেখল, ব্যাংকের নথি, দানপত্র, আর একটা স্পষ্ট লেখা বাক্য, আমার সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রম এবং অসহায় শিশুদের নামে। তার ভেতরে যেন সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে পড়ল সেই কথাটা যেটা সে কত সহজে বলেছিল, চাইলে 50 লাখ নিয়ে নাও। আর এখন না ছিল 50 লাখ, না ছিল মা, আর না ছিল সেই বাড়ি যেটা একসময় সত্যি একটা বাড়ি ছিল। শেষকৃত্যে খুব কম লোক এসেছিল। বৃদ্ধাশ্রমের কয়েকজন কর্মচারী, দুজন বৃদ্ধা মহিলা যাদের চোখ ভেজা ছিল, আর ছেলে বৌমা, যারা সবচেয়ে কাছের হয়েও সবচেয়ে দূরের হয়ে দাঁড়িয়েছিল। ছেলে যখন মায়ের চিতায় আগুন দিল তার হাত কাঁপছিল। তার মনে পড়ছিল যেদিন মা একা নিজের স্বামীর চিতা জ্বলতে দেখছিলেন, তবুও তিনি কোনোদিন কোনো অভিযোগ করেননি। আজ সেই মাই কোনো অভিযোগ ছাড়াই পৃথিবী ছেড়ে চলে গেলেন। সব অভিযোগ যেন এখন ছেলের ভাগ্যে এসে পড়ল। বাড়ি ফিরে তারা দুজন অনেকক্ষণ চুপ করে বসে রইল। একই বাড়ি, একই দেওয়াল, একই উঠোন, তবুও সব কিছু ভাড়া বাড়ির মতো লাগছিল, যেন কোনো হোটেলের ঘর যেখানে স্মৃতিরা বেশিক্ষণ থাকে না। বৌমা ধীরে বলল, আমি বুঝতে পারিনি উনি এত বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন। ছেলে তার দিকে না তাকিয়েই বলল, কারণ আমরা কোনোদিন ভাবিনি উনি এত বড় মানুষ। বৌমার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল অনুতাপের ছিল নাকি ভয়ের সেটা সে নিজেও বুঝতে পারছিল না। কিছুদিন পর বাড়ি বিক্রির চুক্তিটাও ভেঙে গেল, কারণ কাগজে এখনও মালিকের নাম ছিল মায়ের। ব্যাংক অ্যাকাউন্ট খালি ছিল, আর ছেলের কাছে এখন শুধু বাকি ছিল চাকরি আর নীরবতা। বৌমা নিজের বাপের বাড়িতে বেশি থাকতে শুরু করলো, কথাবার্তা কমে গেল। একদিন সে বলল, আমার একটু সময় দরকার। ছেলে তাকে আটকায়নি, কারণ এখন তার ভেতরে কাউকে ধরে রাখার আর সাহসটাই বাকি ছিল না। একাকী রাতগুলোতে ছেলে প্রায়ই মায়ের ঘরে চলে যেত, চুপচাপ মেঝেতে বসে থাকতো, আর ভাবতো যদি সেদিন সে একবার থেমে মায়ের চোখের দিকে তাকাতো, যদি বৌমা একবার তাকে সত্যিই মায়ের মতো বুঝতো, তাহলে হয়তো এই বাড়িটা আজও একটা বাড়ি হয়ে থাকতো। কিন্তু জীবনে যদি শব্দটা খুব দেরিতে আসে, আর সেই যদি এখন তার পুরো জীবনের শাস্তি হয়ে গেছে। এক সন্ধ্যা সে আবার বৃদ্ধাশ্রমে গেল, সেই ঘরে যেখানে মা শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। এখন সেখানে আরেকজন বৃদ্ধা মহিলা থাকেন। তিনি ছেলেটার দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি কি সেই ছেলে যার মা খুব শান্ত স্বভাবের ছিলেন? ছেলের চোখ আবার ভেজে উঠল, সে ধীর মাথায় নাড়ল। বৃদ্ধা মহিলা বললেন, তোমার মা এখানে অনেক মানুষের ভরসা হয়ে গেছেন। সেই মুহূর্তে ছেলে প্রথমবার বুঝল মা তাকে শাস্তি দেননি, তিনি তাকে শিক্ষা দিয়েছেন। এমন এক শিক্ষা যা কোনো বইয়ে লেখা থাকে না, যা শুধু হারানোর পর বোঝা যায়, আর যা একবার হারিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না। বাড়ি ফেরার পথে সে আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও।
কিন্তু উত্তরে কোনো শব্দ এলো না, কারণ কিছু ক্ষমা এত দেরিতে চাওয়া হয় যে সেগুলো শুধু বাতাসেই ভেসে থাকে, হৃদয় পর্যন্ত পৌঁছায় না। এই নীরবতার সঙ্গেই গল্পটি শেষ হয়নি, বরং সেখান থেকেই শুরু হয়েছিল এক ছেলের নতুন জীবন, যেখানে প্রতিটা সুখ অসম্পূর্ণ, প্রতিটা হাসি ভারী, আর প্রতিটা রাত তাকে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল মাকে হারাতে হয় না, মাকে হারিয়ে ফেলি আমরা। বন্ধুরা, এই গল্প শুনতে শুনতে যদি আপনাদের বুকের ভেতরে কোথাও একটু ভার নেমে আসে, যদি চোখ থেকে এক মুহূর্তের জন্য জল ভিজে ওঠে, অথবা যদি অজান্তেই নিজের মায়ের মুখটা মনে পড়ে, তাহলে এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা পূর্ণ হয়েছে। কারণ সম্পর্ক কখনো বোঝা হয় না, আমরা নিজেরাই সিদ্ধান্ত দিয়ে সম্পর্ককে বোঝা বানিয়ে ফেলি। আর বেশিরভাগ সময় সেটা বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে যায়, তখন ক্ষমা চাওয়ার জন্য শুধু স্মৃতিগুলোই বাকি থাকে। তাই নিজেকে একটা সৎ প্রশ্ন করুন, আপনিও কি নিজের কোনো প্রিয় মানুষকে এমন অনুভব করাচ্ছেন না তো যে তার প্রয়োজন এখন শেষ হয়ে গেছে? নিজের আরাম, নিজের ব্যস্ততা, নিজের সুবিধার পেছনে ছুটতে গিয়ে আপনি কি এমন কাউকে পিছনে ফেলে দিচ্ছেন না যে কোনো দিন নিজের আরামের হিসাবই রাখেনি? আর যদি আজ আপনার বাড়িতে মা থাকে, বাবা থাকে, দাদু ঠাকুমা থাকে, তাহলে আজ কি আপনি তাদের সঙ্গে ঠিকমতো কথা বলছেন? তাদের কথা মন দিয়ে শুনছেন? তাদের অনুভব করিয়েছেন যে তারা এখনও এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ? কারণ সময় একবার চলে গেলে বাড়ি খালি হয় না, মানুষ ভেতর থেকে খালি হয়ে যায়। আর যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটাকে শুধু গল্প ভেবে ভুলে যাবেন না। কিন্তু আজই বাড়ি গিয়ে নিজের বড়দের জড়িয়ে ধরুন, তাদের খবর নিন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটান। যদি এই গল্পটা সত্যিই আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই গল্পটা তাদের কাছেও পৌঁছে দিন যারা এখনো মনে করেন সম্পর্কের দাম ঠিক করা যায়, সম্পর্ক নিয়েও ব্যবসা করা যায়। কারণ হয়তো এই গল্প একজন মানুষের মন বদলে দিতে পারে, আর কোনো এক মায়ের চোখের দিকে আবার শান্তি ফিরিয়ে আনতে পারে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, মা বাবার মূল্য বুঝুন, তাদের সেবা করে নিজের কর্তব্য পালন করুন, তাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তকে স্মরণীয় করে তুলুন। জয় হিন্দ, জয় ভারত।